মাকে আমি আপনি বলে ডাকি। মাকে আপনি বলাটা শিখিয়েছে আমার নানু। আমি যখনই নানুর কাছে যেতাম, নানু বলতো, না না ভাই, ওই মহিলাকে কখনো তুমি করে ডাকবা না। কেন নানু? তুমি বড় হলেই বুঝতে পারবে। আমি এখন বড় হয়েছি। আমি বুঝতেও পারি নানু কেন মাকে তুমি করে ডাকতে না করতো। তার কারণ হচ্ছে, আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। আর সেই সম্পর্কটাই পরবর্তীতে বড় হয়। তারপর থেকেই নানু আমাকে এই শিক্ষা দিয়েছেন। নতুন মার সাথে আমার খুব একটা কথাও হয় না। সারাদিন রুমে বসে গেমস খেলি আর বই পড়ি। আমার বিশেষ একটা সমস্যার কারণে আমাকে বাইরে থেকে লুকিয়ে রাখা হয়। সে কারণটা বাবা জানে, নতুন মা জানে এবং নানু জানে। তাছাড়া আর কেউ এ সম্পর্কে জানে না। আমার জীবন থেকে যদি এই অধ্যায়টা লুকিয়ে ফেলতে চাই, তবে আমাকে এই তিনজনকে মেরে ফেলতে হবে। এদেরকে মেরে ফেলার মতো যথেষ্ট মানসিক শক্তিও আমার আছে। তাছাড়া এদেরকে মেরে ফেলার জন্য যথেষ্ট উপকরণও আমার কাছে আছে। শুধু অপেক্ষা করছি একটা ভালো সময়ে। দ্য ইজেস অফ কেমিক্যাল বইটা পড়ে আমি জানতে পেরেছিলাম কিভাবে মানুষকে ধীরে ধীরে মেরে ফেলা যায়। এই পদ্ধতিটা আমার বেশ মনেও ধরেছে। আমি ঠিক করে নিয়েছি এই পদ্ধতিতেই তাদেরকে মারব। আমার প্রথম টার্গেট ছিল আমার নানু। নানুকে টার্গেট করার পিছনে দুইটা কারণ। এক, নানুকে মেরে ফেললে কেউ কিছু বলতে পারবে না, কারণ ওনার যথেষ্ট বয়স হয়েছে। দুই, নানুকে মেরে ফেলার পর যদি জেনেও যায়, তবুও বাবা আমাকে রক্ষা করবে, কারণ বাবা নানুকে পছন্দ করে না। আমি আমার প্ল্যান মতো নানুর চুনের সাথে কিছু আর্সেনিক মিশিয়ে দিলাম। চুনের ক্যালসিয়াম কার্বনেটের সাথে আর্সেনিক বিষক্রিয়া করে বেশ কঠিন একটা বিষ উৎপন্ন করে, যা মানবদেহের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। কিন্তু এর একটা সুবিধা হচ্ছে, কেউ এর ক্রিয়া ধরতে পারবে না। মানে হচ্ছে, শরীরের সকল কলকবজা নষ্ট হয়ে যাবে, ডাক্তার কিছুই ধরতে পারবে না। নানুর উপরে বিষ প্রয়োগ করার কিছুদিন পর থেকে নানু বেশ দুর্বল হয়ে যাচ্ছিল। এর মাঝে আমি একদিন নানুর বাসায় যাই, গিয়ে বলি, নানু, তোমার নাকি শরীর খারাপ? শরীর তো খারাপই, বয়স হচ্ছে না নানা ভাই, চলো একজন ডাক্তারের কাছে যাই। তোমার সময় থাকলে চলো, একদিন যাই। তুমি ছাড়া আমার আর কে নিয়ে যাবে? আগামীকালকে যাবে? তোমার সময় হইলে চলো যাই। আমি নানুকে বলছি আগামীকালকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, কিন্তু আমি যাব না, কারণ আমি চাই না উনি বেঁচে থাকুক। যত তাড়াতাড়ি মারা যায় ততই তো মঙ্গল। বাবাকে মারার জন্য আমি সবচেয়ে কষ্টকর একটা পথ বেছে নিয়েছি। তাকে এমনভাবে মারব যাতে অন্যকে দেওয়া কষ্টগুলো তিনি অনুভব করতে পারেন। তাকে মারার জন্য আমি ব্যবহার করব তরল নাইট্রোজেন। তরল নাইট্রোজেন এমন একটা জিনিস যা দেখতে পানির মতো, কিন্তু মানুষের চামড়ার সংস্পর্শে আসলে তার চামড়ায় ক্ষতের সৃষ্টি করে। এই ক্ষত থেকে হতে পারে স্কিন ক্যান্সার, যার মৃত্যু খুব কষ্টের হয়। বাবার উপরেই তরল নাইট্রোজেন প্রথম প্রয়োগ করলাম, তার ওয়ালেটে। আমি তার ওয়ালেটের উপর একটু পানি ফেলে দিলাম। সেটা বাবার সামনেই করেছি, যাতে ভাবটা এমন আমি ভুলে ফেলে দিয়েছি। বাবা যখন সকালে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন আমি খুব সাবধানে তার ওয়ালেটের উপর নাইট্রোজেন ঢেলে দিলাম। এই কাজটা করার পরে নিজের ভিতরে শান্তি লাগছে। এই শান্তিটা অদ্ভুত ধরনের। নানুর অসুখের পরিমাণ দিন দিন বাড়ছে। নানুর শরীর অবস্থা আরো খারাপ হচ্ছে। একবার নাকি ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। বলেছেন এটা নাকি বার্ধক্যজনিত সমস্যা। প্রায় মাস তিনেক পরে আমি নানুর বাসায় গেলাম। গিয়ে দেখি নানু খাটে শুয়ে আছে। উঠে বসার মতো অবস্থায় নাই। আমার মুখে একটা হাসি ফুটে উঠল। নানু আমাকে দেখে বলল, নানা ভাই, এতদিনে আমার কথা মনে পড়লো। বাবা বাসা থেকে বের হতে দেয় না, আজকে লুকিয়ে এসেছি। তোমার বাবা চিরকাল একটা পিশাচ স্বভাবের মানুষ ছিল। না না ভাই, বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। নানু উঠে বসার চেষ্টা করছেন, কিন্তু বসতে পারছেন না। আমি নানুকে বললাম, তোমার উঠে বসতে হবে না, কি বলবে বলো। না না ভাই, তুমি তো জানো আমাদের সব সম্পত্তির একমাত্র ওয়ারিশ তুমি।
কিন্তু সেখানেও কিছু পরিমাণ ভাগ তোমার চাচাতো নানা এবং তাদের ছেলে মেয়েরা পাবে। আমি তাদেরকে এই ভাগ দেব না। তো আমি কি করব? আমি এই সব সম্পত্তি তোমার নামে লিখে দেব। তার কাগজও আমি তৈরি করে রেখেছি। কি বলো? হুম। দরজার পিছনে ট্রাঙ্কে সব কাগজ আছে। এই নাও চাবি। কাগজগুলো নিয়ে এসো। আমি বাধ্য ছেলের মতো কাগজ আনলাম। নানুর কথাই সত্যি। তিনি সব কিছু আমার নামে লিখে দিয়েছেন। আমি বললাম, নানু, এইগুলো আমি কি করব? তোমার কাছে রাখো অথবা ব্যাংকে রেখে দাও। আচ্ছা। কিছুক্ষণ থাকার পরে নানুর বাসা থেকে চলে আসলাম। এই ধরনের মানুষের কাছে থাকলে আমার খারাপ লাগে। কারণ এরা শুধু ভালোবাসতে জানে, কিন্তু ঘৃণা করতে জানে না। বাবার উপরে নাইট্রোজেন প্রয়োগের ফলে ওনার শরীরের ক্ষতের পরিমাণ দিন দিন বাড়ছে। ইদানিং তিনি অফিসে যাওয়াই বন্ধ করে দিয়েছেন। একদিন রুমে বসে বই পড়ছি। জুল ভার্নের লেখা 33 নাটি আন্ডার দ্য সি। দারুণ বই। কিন্তু এর মাঝে বাবা এসে আমাকে যথেষ্ট বিরক্ত করলেন। তিনি এসে বললেন, কিরে, কি খবর তোর? ভালো। তোমার শরীর কেমন? ভালো যাচ্ছে না রে। কি বই পড়ছো? জুল ভার্নের বই, 33 নাইট আন্ডার দ্য সি। আচ্ছা, ভালো, পড়ো। বাবা কিছু বলবে? না, পরে এসে বলবো, এখন তুই পড়। বলো, সমস্যা নাই। বাবা আমার সামনের চেয়ারটায় বসলো। তিনি নিচের দিকে তাকিয়ে আছেন, মানে দীর্ঘ আলাপ করবেন। আমি বললাম, বাবা, কফি নিয়ে আসি? হুম, নিয়ে আয়। আমি কফি নিয়ে এসে বাবার সামনে বসলাম। বাবা কফি নিলেন, কিন্তু সেটা খাওয়ার তেমন আগ্রহ প্রকাশ করলেন না। বাবা নীরবতা ভঙ্গ করে বললেন, কহিম, আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে। আমি জানি বাবা। ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি বললেন, এগুলো ক্যান্সারের দিকে যাচ্ছে। আমি চমকে বাবার দিকে তাকালাম। বাবার মুখটা বেশ মায়াবী লাগছে। এই প্রথম তার প্রতি একটা ভালোবাসা কাজ করছে, যা আগে কোনোদিন করেনি। কহিম, জি বাবা। আমি জানি এইসব কেন আমার সাথে, কেন হচ্ছে, কেন বাবা? আমি জীবনে অনেক পাপ করেছি, যার ফল হচ্ছে এই। বাবা, এগুলো বলে না। বাবা উঠে দাঁড়ালেন। তার চোখ মুখে একটা দুঃখী ভাব চলে এসেছে। নানু মারা গেছে, কিন্তু আমি যাব না। বাবা গেছে। বাবা নানুর সম্পর্ক ছিল সাপে নেউলের মতো, কিন্তু আজকে বাবা নানুর মৃত্যুর সংবাদ শুনে এমন আচরণ করছে যেন নিজের মা মারা গেছে। কিন্তু আমার ভিতরে একটু খুশির ছাপ বিদ্যমান। আমার উদ্দেশ্য সফল হয়েছে। জীবন থেকে একটা কালো অধ্যায় হারিয়ে যাবে। এর থেকে মজার আর কি হতে পারে? মাকে মারার জন্য সবচেয়ে সহজ একটা পথ বেছে নিয়েছি। বাবা মারা যাওয়ার পরে তাকে খুন করব। একেবারে প্রফেশনাল কিলারের মতো করে মারব। মানুষ মারার পদ্ধতিটি শেখার জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে ডার্ক ডেইস। লেখক উইলিয়াম ইউজার্ড। তিনি নিজেও একজন সিরিয়াল কিলার ছিলেন। পরবর্তীতে তিনি তার নিজের জীবনের কালো অধ্যায়টাকে এই বইয়ে লিখে ফেলেন। সেখানের একটা পদ্ধতি দেওয়া আছে। তা হচ্ছে একটা শক্ত কিছু দিয়ে ঘাড়ের পিছনে পঞ্চে আঘাত করা। এতে পঞ্চ ছুটে গিয়ে পশ্চাৎ মস্তিষ্কে আঘাত করবে। এতে মস্তিষ্কে রক্তক্ষরণ হবে এবং ভিকটিম মারা যাবে। অথচ মেডিকেল সায়েন্স কিছু ধরতে পারবে না। তারা বলবে ভিকটিম ফাঁসি নিয়ে মারা গেছে। মাকে খুন করার জন্য এটাই আমি বেছে নিয়েছি। বাবার ক্যান্সারের লেভেল প্রায় 10-এ চলে এসেছে। চামড়ায় পচন ধরেছে। কেমোথেরাপি দেওয়ার পরে তার চুল সব পড়ে গেছে। তাকে দেখতে এখন বিভৎস লাগে। বাবা ছাড়া অন্য কেউ হলে তাকে আমি মেরে ফেলতাম। শুধু বাবার বিধায় পারছি না। ঢাকা মেডিকেল কলেজের এক প্রফেসর বাবার বন্ধু মানুষ। তিনি প্রায়ই বাসায় আসেন। আমার সাথে কথা হয় না। উনি দেখে বোধহয় অনুমান করে ফেলেছেন আমার কি অবস্থা। আমি যে সমাজের অন্যদের থেকে আলাদা, সেই ব্যাপারটা উনি যেমন বুঝতে পেরেছেন, তেমনি আমিও বুঝতে পেরেছি। আমার সুস্থ জীবনের জন্য উনাকেও মারতে হবে। নানু মারা যাওয়ার পরে আমি নানুর বাসায় আর যাইনি। যাওয়ার প্রয়োজনও হয়নি। আজ ইচ্ছে করছে যেতে। আমি নানুর বাসায় গেলাম। পুরোটা রাস্তা হেঁটে হেঁটে গেলাম। রাস্তার মানুষগুলো আমার দিকে কেমন করে তাকাচ্ছে, যেন আমি এলিয়েন।
নানুর রুম খুলে দেখে চুনের কৌটাটা পড়ে আছে। আমি কৌটাটা হাতে নিলাম। নানুকে মারতে যে আমাকে এত নিবিড়ভাবে সাহায্য করেছে, সে এভাবে পড়ে থাকবে, তা কি করে হয়? নানুর বাসায় আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তাই বাসা থেকে বের হয়ে ট্যাক্সি নিয়ে সোজা বাসায় চলে এলাম। সৎ মায়ের সাথে আমি তেমন একটা কথা বলি না, কিন্তু বাবা অসুস্থ হয়ে যাবার পর থেকে উনি আমার সাথে কথা বলছেন, যদিও আমি তেমন আগ্রহ প্রকাশ করি না। একদিন মা এসে বলল, "ফহিম, তোমার বাবা অসুস্থ, তার কাছে একটু যাও।" আমি কথা বললাম না। কিছুক্ষণ পরে বাবার কাছে গেলাম। তিনি শুয়ে আছেন। আমাকে দেখে বললেন, "আমাকে একবার দেখতেই ইচ্ছে করে না?" "না বাবা, আমি জানতাম তুই আমাকে পছন্দ করিস না, কিন্তু তুই যে তোর মায়ের ব্যাপারটা ধরে বসে আছিস, তা একটা ভুল ছিল। আমাকে মাফ করে দে।" হুম। আর তোর ব্যাপারটা সম্পূর্ণ প্রাকৃতিক, এটাতে আমাদের কোনো হাত নেই। কিন্তু বাবা, আমি যে তোমাদের পাপের ফল, সেটা চিন্তা করেছো? আমি জীবনেও পাপ পুণ্যের হিসাব করিনি। হিসাব যা করার, তা তো তিনিই করবেন। বাবা, তোমার কাছে থাকলে আমার ঘৃণা লাগে। তোর রুমে যা। রুমে এসে অভিজিৎ রায়ের মানব প্রকৃতি বইটা নিলাম। দারুণ বই। লেখক বিশ্লেষণ করেছে মানুষের স্বভাবকে। বইটা পড়তে পড়তে আমি বাবার প্রকৃতি বিশ্লেষণ করছি। আমার দৃষ্টিতে বাবা একজন খারাপ মানুষ। তার জিনে খারাপ জিন বিদ্যমান। তার মানে তার পূর্বপুরুষের মাঝেও তা ছিল। কিন্তু তারা কেমন খারাপ ছিল, তা জানতে খুব ইচ্ছে করে। বাবার অবস্থা আশঙ্কাজনক। আমি বাবার রুমে গিয়ে দেখি উনি শুয়ে আছেন। পাশে মা কাঁদছেন। আমাকে দেখে উনি চেয়ার দেখালেন, যার মানে বসতে বলছেন। বসার পরে উনি ইশারায় সৎ মাকে চলে যেতে বললেন। মা চলে যাওয়ার পরে উনি বললেন, "তোকে আমি প্রাপ্য ভালোবাসা দিতে পারিনি, মাফ করে দিস বাবা।" আচ্ছা, তোর মা মারা যাওয়ার পিছনে আমার একটা হাত ছিল। আমি জানি, আমার ধারণা, আমার মৃত্যুর পিছনেও তোর হাত আছে। জি, আমার পাপের ফল আমি পাচ্ছি, এজন্য আমি কাউকেও দায়ী করছি না। আমাকে দায়ী করে একটা মামলা করতে পারো। শেষকালে তোর জীবনটা কেন নষ্ট করব বল? আচ্ছা, কথা বলা বন্ধ করো। আচ্ছা, করলাম। এই প্রথম বাবাকে দেখে আমার চোখে জল চলে এলো। উনার প্রতি মায়া বাড়তে লাগলো। এই মায়া জিনিসটা খুব খারাপ। কাউকে এমন ভাবে আবদ্ধ করবে যে তাকে দিয়ে সব করাতে পারবে, এমনকি মারতেও পারে। বাবা মারা গেছেন, এই খবর শুনে আমি যতটা না দুঃখ পেয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি। তার কারণ হচ্ছে, আমার জীবনের কালো অধ্যায়টা ধীরে ধীরে মুছে যাচ্ছে। নানু গেল, বাবা গেল, এবার শুধু সৎ মায়ের পালা। তাকে মেরে ফেলতে পারলে আমি মুক্ত হতে পারবো, একেবারে মুক্ত। বাবা মারা যাওয়ার পরে আমাদের বাসার অবস্থাটা চূড়ান্তভাবে খারাপ হয়ে যায়। আমার সৎ মা বাসা ছেড়ে চলে যায়। থাকে শুধু বাসায় একটা কাজের মেয়ে। আমি একদিন কাজের মেয়েকে ডেকে বললাম, "কিরে, কি খবর, ভালো আছিস?" "আপনারে ভাইয়া ডাকমু না আপা?" এই মেয়েটার সাথে আজকেই আমার প্রথম কথা হচ্ছে। তাই মেয়েটা কনফিউজ এবং সে জানে আমার অবস্থা। যদিও কাজের মেয়েটা আমার এই কালো অধ্যায় জানলে তেমন কিছু আসে যায় না, কারণ সে আমার কোনো কিছু না। কিরে, কথা বলিস না কেন? কি করতে হইব কন আমারে? বাবা মারা গেল, তাই মন খারাপ। চা কইরা দিই? না। আচ্ছা, তোর কি মনে হয় আব্বার কি হয়েছিল, ক্যান্সার নাকি? তুই জানিস আব্বাকে আমিই মেরেছি। মেয়েটা আমার দিকে চমকে তাকালো। সে মনে হয় বিশ্বাস করতে পারছে না। আমি বললাম, "তুই যা, আর আমি যে আব্বাকে মেরেছি সে কথা কাউকে বলবি না।" জি, মনে থাকবে। জি, থাকবে। নিজের রুমে বসে একটা বই পড়ছি। অনেক আলোচিত একটা বই, 18+। এসব বই পড়লে কোনো ফিলিংস আসে না, তবুও পড়ি। মানব প্রকৃতি অদ্ভুত। সে যা পছন্দ করে না তাও করে, যা পছন্দ করে তাও করে, আর এভাবেই সে নিজেকে গড়ে তোলে নিজের কাছে। আব্বা মারা যাওয়ার পরে এই প্রথম সৎ মা আমাদের বাসায় এলেন। একটা ব্রেকলেস ব্লাউজ, সাথে একটা জর্জেট শাড়ি। তাকে এখন খুব বেশি আবেদনময় লাগছে।
তার শরীর থেকে অদ্ভুত করা একটা ঘ্রাণ আসছে। এই ঘ্রাণ বোধ হয় আমার ভিতরের পুরুষত্বকে ডাকছে। সৎ মা আমার রুমে এসে বলল, কহিব, আমি কদিন তোমাদের বাসায় থাকবো, তোমার কোনো অসুবিধা আছে? থাকেন, অসুবিধা নেই। সৎ মা আমাদের বাসায় আসার পর থেকে অদ্ভুত সুন্দর একটা পুরুষ প্রায়ই আসে। তার সাথে সৎ মা কথা বলে বন্ধ ঘরে। প্রায় সময় তাদের রুম থেকে হাসির শব্দ আসে, মাঝে মাঝে চিৎকারের শব্দও আসে। আমি কাজের মেয়েকে বললাম, বলতো মা এই লোকটার সাথে কি করে? কি বলবো, শরমের কথা। আমার সাথে লজ্জা পাবার কিছুই নেই, বলে ফেল। না, শরম লাগে বলেই কাজের মেয়েটা দৌড় দিল। আমিও বুঝতে পারি কি করে, তাই এর একটা বিহিত করা চাই। আমি সৎ মাকে ডেকে বললাম, এই লোকটা প্রত্যেক দিন আমাদের বাসায় আসার মানে কি? আমার বন্ধু, তাই আসে। জ্ঞান বুদ্ধি আমার কম নয়, আমি বুঝি। তাহলে জিজ্ঞাসা করছো কেন? আমি বলছি, এ বাসায় যদি এ লোকটা আরেকবার আসে, তবে খুনোখুনি হয়ে যাবে। কি বললে তুমি? এই শব্দটা আমি আর দুইবার ব্যয় করব না। এই ঘটনার পরে মা আবার আমাদের বাসা ছেড়ে চলে গেছে। আমি আবার একা হয়ে গেছি। এর মাঝে আমি নানুর বাসায় যাই, একা বসে থাকি, নানুর বিছানায় শুয়ে থাকি, নানুর ঘরে হাঁটাহাঁটি করি। একদিন নানুর বাসায় ঘুমিয়ে পড়েছি, অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। নানু এসে আমাকে একটা আগুনে নিক্ষেপ করছে, সাথে আমার বাবাও আছে। আমার ঘুম ভেঙে যায়, দৌড়ে চলে আসি আমাদের বাসা। এরপর থেকে আমি আর কখনো নানুর বাসায় যাইনি। মাকে মারার জন্য আগের পদ্ধতিটা বাদ দিলাম, কারণ মা এখন আর আমাদের বাসায় থাকছে না, যার ফলে উনাকে মারা যাচ্ছে না। মাকে মারার জন্য আমি নতুন একটা প্ল্যান করলাম। মা মাঝে মাঝে ঘুমের ওষুধ খায়, তো সেদিন ঘুমের ওষুধ খায়, সেদিন তার হুঁশ কম থাকে। এ সময় এক সিরিজ তরল পটাশিয়াম নাইট্রেট তার শরীরে দিয়ে দেওয়া যায়, তবে মৃত্যু নিশ্চিত। যদি ডাক্তারের কাছে নিয়ে যায় তবে দেখবে হার্ট অ্যাটাকে মারা গেছে। এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য আমি মাকে একদিন ফোন দিয়ে বললাম আমাদের বাসায় আসার জন্য। মা বলল, কি করব তোমাদের বাসায় এসে? বাসায় যে সম্পত্তি রয়েছে সেগুলো ভাগ করে নেওয়া উচিত। তোমার বাবার সম্পত্তিতে আমার কোনো লোভ নেই। মা, বাবার একটা নোট পেয়েছি, যেখানে আপনাকেও কিছু দেওয়ার কথা লেখা। এবার আর অপর পাশ থেকে কোনো শব্দ আসলো না। আমি আবার বললাম, মা, আপনি আসবেন না? হুম, আসবো। কবে? খুব শীঘ্রই। বাবা মারা যাওয়ার পর এই প্রথম বাবার ডাক্তার বন্ধু আমাদের বাসায় আসে। আমি তাকে দেখে রীতিমতো অবাক। আমাকে দেখে বলল, কি খবর তোমার? জি ভালো। সত্যিই ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো। নিজের বাবাকে খুন করে নিজে ভালো আছো? বাবার ক্যান্সার হয়েছিল, আর সেটার পিছনে তোমার হাত ছিল। কিভাবে? তোমার বাবা যখন অসুস্থ ছিলেন, আমি তখন তোমাদের বাসায় এসেছিলাম। তখন তোমার রুমে গিয়ে দেখেছিলাম একটা বই খোলা। বইটার নাম দ্য ইউজেস অফ কেমিক্যাল। আমি বাসায় গিয়ে বইটা সংগ্রহ করি, যেটা পড়ে আমি বুঝতে পারি যে তুমি তোমার বাবার উপরে তরল নাইট্রোজেন প্রয়োগ করেছিলে। সুযোগ পেলে আপনাকেও মেরে দেব। আমি তোমাকে ভয় পাচ্ছি না। তাহলে ভালো, এখন আপনি আসতে পারেন। হুম। তোমার ডার্ক ডেইজ বইটা আমাকে ধার দিবা? না, কখনো না। ইউ জাস্ট গেট আউট ইওর ম্যাজেস্টি। ইতিহাসের সবচেয়ে ভয়ানক সিরিয়াল কিলার জ্যাক দ্য রিপার তার সর্বশেষ খুনটা করেছিল নাকি খুব বুদ্ধির সাথে। অথচ ইতিহাসের করুণ কাহিনী, জ্যাক দ্য রিপার তার লাশ খুনটা সবচেয়ে বেশি ভুলভাবে করেছিল, যার ফলে তাকে ধরে ফেলেছিল। বাংলাদেশের এরশাদ শিকদারও ঠিক সেভাবেই ধরা খেয়েছিল। প্রত্যেক সিরিয়াল কিলারের ব্যাপারে এটা হয়, তারা নিজেদেরকে চালাক মনে করে এবং ধরা খায়। আমার বেলায় এমন হচ্ছে। বাবাকে খুন করাটা আমি বেশি চালাকভাবে করলেও এখন মনে হচ্ছে আমি বেশ বোকাভাবেই বাবাকে মেরেছি। আর একটু স্মার্টলি বাবাকে খুন করা যেত। বাসার কাজের মেয়েটাকে একেবারে বিদায় করে দেওয়া উচিত। সে আমাকে জানে, আমার জীবনে কালো অধ্যায়টা জানে।
তাকে সরিয়ে দিতে হবে, কিন্তু তাকে খুন করাটা উচিত হবে না। তাই আমি তাকে ডেকে বললাম, তুই আমাদের বাসা ছেড়ে চলে যা, আজকেই যাবি। আজকে আমি কই যামু? আমি জানি তুই কই যাবি। আমার কাছে তো টেহা পয়সা নাই। আমি তাকে 10,000 টাকা দিয়ে বললাম, এখন যেতে পারবি না? জি। কাপড় চোপড় গুছিয়ে চলে যা, ভালো থাকিস, মা বাবার খেয়াল রাখিস। এই প্রথমবার আমার চোখে কারোর জন্য জল এলো। আমি সেই জল লুকানোর জন্য ছাদে চলে এলাম। এখন থেকে বাসাটা খালি থাকবে, ভীষণ একা থাকবো। নিজেকে কি এইভাবে আমি ধ্বংস করে দিচ্ছি? হেলাল হাফিজের লেখা কয়েকটা লাইন আমার খুব প্রিয়। অবশেষে স্বর্গ সুখ ভুলে তাকাই নিজের দিকে, এত ভাঙ্গা গড়া, ভীষণ একা হয়ে গেছি। মাকে আমি সফলভাবে খুন করতে পেরেছি। মা মারা যাবার পর আমি মাকে নিয়ে গেলাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। উদ্দেশ্য বাবার সেই প্রফেসর বন্ধুকে দেখানো, চাইলে আমি কত কিছু করতে পারি। বাবার প্রফেসর বন্ধু বলল, তোমার মায়ের কি হাই প্রেশার ছিল? না। তাহলে স্ট্রোক করলো কেন? আপনি বোধহয় পটাশিয়াম নাইট্রেটের ব্যবহার জানেন না। প্রফেসর সাহেব আমার দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকালো। আমি বললাম, মাকে নিয়ে যাব। হুম, যাও। মাকে খুন করার পর থেকে আমাদের বাসাটাই একেবারে খালি হয়ে গেছে। এখন কেউ আর আসে না। আমি সমাজ থেকে পুরোপুরি নিজেকে আলাদা করে ফেলেছি। কেউ জানেও না যে শান্তি কুঞ্জ নামের বাড়িটাতে এখন কেউ আর শান্তি নিয়ে থাকে না। এখন এখানে শুধু একটা প্রাণী থাকে, সে না পুরুষ না নারী। সারাদিন বাসা খালি, মশার গুনগুন আওয়াজ শোনা যায়। গেম আর বই পড়ি দিন কাটায়। বাইরে তেমন একটা যায় না। বাজার নিজেই করি, আবার নিজেই রান্না করি। মাঝে মাঝে খাবার বাইরে থেকে নিয়ে আসি। ইদানিং ফেসবুকে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। মেয়েটা বড্ড ভালো, কথা বলে আরাম লাগে, খুব আরাম লাগে, কাছে পেতে ইচ্ছে করে। কিন্তু সেটা আবেগিক ভাবে, শারীরিক ভাবে না। সবাইকে মেরে ফেলার পিছনে শুধু একটাই কারণ, আমি যে তৃতীয় লিঙ্গের, সেটা যেন ইতিহাস থেকে পুরোপুরি মুছে যায়। কেউ যেন জানতে না পারে শান্তি কুঞ্জ নামের বাসাটাতে অশান্তি নিয়ে একটা প্রাণী বাস করে। কিন্তু আসলেই তা কতটুকু সত্য, আমি তাদের ফেলে কতটুকু ভালো আছি। একদিন বিকালে আমাদের বাসার ছাদে বসে আছি, বাবার প্রিয় সেই চেয়ারটাতে। এখানে বসে খুব সুন্দর করে সূর্যাস্ত দেখা যায়। আমি বসে বসে ভাবছি, নানু, বাবা, মা, এদেরকে আমার পথ থেকে সরিয়ে কতটুকু সুখে আছি। আমি কি সত্যিই সুখে আছি, নাকি নিজের কাছে নিজেকেই সুখে থাকবো বলে কথা দিয়েছি? চোখটা লেগে আসছিল। আমি স্বপ্নে বাবাকে দেখতে পাই। বাবা আমাকে বলে, কিরে কহিম, আমাদের সরিয়ে কতটুকু সুখে আছো? আমি প্রশ্নটা নিজেকেই করি, আমি কি সুখে আছি? ইভ ডেন নামের একজন সিরিয়াল কিলার সারা জীবন মানুষ মেরেছেন, অথচ ভুগেছে নিঃসঙ্গতায়। তার মনে হয় মানুষ খুন করলে তার নিঃসঙ্গতা কেটে যাবে, কিন্তু তা হয়নি। সব শেষে তিনি নিজেই নিজেকে শেষ করে দিয়েছিলেন। এখন আমার অবস্থাটা ইভ ডেনের মতো। নানু, বাবা, মা, সবাইকে মেরে আমার নিঃসঙ্গতা আরো বেড়েছে। নাগরিক চৈতন্য এখন অসহ্য লাগে। নিজেকেই নিজের কাছে ঘৃণার পাত্র বলে মনে হয়। সব শেষে আমি ডেনের মতো ঠিক করলাম, সুসাইড করব। মানুষের ধমনীতে যদি শুধু একটু বাতাস পুশ করা হয়, তবে সেটা ফুসফুসে যাবে, এবং এই অতিরিক্ত বাতাস ফুসফুসে যাওয়ার ফলে শ্বাসকষ্ট হবে এবং মৃত্যু হবে। যদিও এই মৃত্যুটা বেশ কঠিন। মৃত্যুর সময় মনে হবে আমি পানিতে ডুবে যাচ্ছি, শ্বাস নিতে পারছি না। আমি আমার প্ল্যান মতো একটা সিরিজে কিছু বাতাস ভরে সেটা বাম হাতের ধমনীতে পুশ করলাম। অল্প সময় পরেই আমার সামনে অতীত এসে হানা দিচ্ছিল। আমি বুঝতে পারছি আমার শ্বাসকষ্ট হচ্ছে, সময় কমে আসছে। আমি আলো আর অন্ধকারের মাঝে একটা জগতে আছি। নিজের পরিচিত সব মুখগুলো দেখতে পাচ্ছি। বাবা, মা, নানু, সৎ মা, আমার একটা ছোট ভাই যে জন্মের সময় মারা গিয়েছিল, সবাইকেই দেখতে পাচ্ছি। তারা সবাই আমাকে গ্রহণ করতে আসছে। মার মুখটা বেশ কালো হয়ে আছে। আমি মাকে বললাম, মা, তুমি রাগ করে আছো কেন? মা উত্তর দেয়নি। আমি বাবার দিকে তাকাই।
বাবার মুখটাও কালো হয়ে আছে। আমি বাবাকেও একই প্রশ্ন করলাম। বাবা উত্তর দিতে না পারা ছাত্রের মতো হেঁটে চলেছেন। চারদিকের আলোগুলো অন্ধকার হয়ে আসছে। আমি অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি, যেখানে আমি কেউ না, আমি কিছু না, যেখানে ভেদাভেদ নেই নারী পুরুষে। জীবনের সব কাহিনী শেষ করতে পারে না, ঠিকভাবে শুরু করতে পারে, কিন্তু ঠিকভাবে শেষ করতে পারে না। এটাই প্রকৃতির নিয়ম। সমাপ্ত।